হা হা করে হেসে উঠল ওয়েন। শালা আজ তো পাগল, বলল। একটা বাড়ি পড়তে না পড়তেই মাথা খারাপ হয়ে গেছে। অসম্ভব কাঁপছে বলে পকেটে দুহাত ঢুকাতে বাধ্য হলো রোহাস। এখানে কেন এসেছো? ভালো চাও তো বলে ফেলো, বলল ও। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব আমরা। বাঁকা হাসলো রানা। কর্ডের ফাঁক থেকে ডান হাতটা বের করতে শুরু করেছে ও। ধীরে, খুব ধীরে করছে কাজটা, যাতে ওদের চোখে না পড়ে। একটা পরামর্শ দিচ্ছি, আমাকে আপোষে যেতে দাও। সিধে হলো রোহাস। রিংকনের উদ্দেশ্যে হাতছানি দিল। শুরু করো, বলল। রানা হাতটা গলিয়েছে কি গলায়নি, চড়াও হলো রিংকন। বিজলি খেলে গেল রানার পায়ে। হাঁটুর ঠিক নিচে দড়াম করে পড়া লাথিটা হজম করলো রিংকন। দু হাতে হাঁটু চেপে ধরে ধপ করে পড়ে গেল লোকটা। যন্ত্রণায় বিস্ফারিত চোখ, গালিগালাজের তুবড়ি ছুটছে মুখে। ওয়েন তেড়ে আসতে খাটে উঠে বসলো রানা। ওর চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিল ওয়েন, কিন্তু রানা ওর তলপেট লক্ষ্য করে দুমনি একটা ঘুষি চালিয়ে দিল। মুখ দিয়ে হুশ করে বাতাস বেরিয়ে এলো কুমড়ো পটাশটার। ধপাস করে মেঝেতে চালের বস্তার মতন পড়ল লোকটা। মস্ত পেটটা দু হাতে আঁকড়ে ধরেছে। গড়াগড়ি দিতে আরম্ভ করলো। ও চকচকে মুখ নিয়ে শ্বাস ফিরে পেতে চেষ্টা করছে। প্রাণের ভয়ে পিছিয়ে গেছে রোহাস। চোখে ওর নগ্ন আতঙ্ক। রানা উঠে দাঁড়িয়ে ধাওয়া করলো ওকে। খাটটা শেষরে টেনে চলছে সঙ্গে। খাটের একটা পায়া চেপে ধরে একরকম ঝুলে পড়লো রিংকন। টানাটানি করছে রানা। প্রাণপণে চেষ্টা করছে রোহাসকে বাগে পেতে। ভীত সন্ত্রস্ত লোকটা সে মুহূর্তে দরজা থেকে দূরে পালিয়েছে দৌড়ে। রানার সঙ্গে সঙ্গে অল্প একটু এলো বিছানাটা, তারপর পেছন থেকে হ্যাঁচকা টান পড়ায় থেমে গেল। কি হলো? ওঠো, শালাকে কাবু করো। ব্যাঙের মতন ঘ্যাঙর ঘ্যাং করে উঠল রোহাস। এই গাধারা, শুয়ে রইলে কেন? পিস্তল ড্র করে রানার দিকে তাক করে ধরল ও। নড়েছ কি মরেছ? আরেক পা আগে বাড়লো রানা, খাট ও নাছোড়বান্দা রিংকনকে হেঁচড়ে নিয়ে। চালাও গুলি, বাঘা গলায় গর্জে উঠল। তাতে যদি বাঁচতে পারো। হামাগুড়ি দিয়ে ধেয়ে এলো রানার দিকে এবার বিশাল বপু ওয়েন। ওর থলথলে দেহটা রানাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। ডান বাহুটা দেহের নিচে নিয়ে পড়েছে রানা। ফলে দুয়েক সেকেন্ড মনের সুখ মিটিয়ে নিতে পারল ওয়েন। গোটা দুয়েক শক্তিশালী পাঞ্চ হজম করে তারপর উঠে দাঁড়িয়ে এক পা তুলে লাথি মেরে লোকটাকে মাটিতে ফেললো রানা। উঠে দাঁড়ালো ওয়েন পরক্ষণে, এবং পেছন থেকে এসে রিংকন সাঁড়াশির মতন কণ্ঠনালী চেপে ধরলো রানার। ওয়েন এবার এগিয়ে এসে ৩-৪টে ঘুষি মারলো রানার শরীরে। লোকটা তুলতুলে হলে কি হবে, ঘুষিগুলোই টেরটি পাইয়ে ছাড়লো রানাকে। তারপরও ও নয়, রানাকে চিন্তিত করে তুলল রিংকন। লৌহ কঠিন ফাঁস পড়িয়েছে লোকটা গলায় ওর। মাথা ঝিমঝিম করছে টের পাচ্ছে রানা। মেঝেতে ধীর পায়ে দাঁড়িয়ে শরীর শক্ত করে পেছনের দিকে ছুড়ে দিল ও। রানা, খাটটা ও রিংকন একসঙ্গে হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে। গলা থেকে হাত ছেড়ে কিলবিল করে পালানোর রাস্তা খুঁজছে এখন রিংকন। বেকায়দা ভঙ্গিতে পড়ে গেছে রানা। বাঁ হাত মুচড়ে থাকায় নুয়ে আছে শরীরটা, এবং খাটটা বিশ্রাম দিচ্ছে ওর পিঠটাকে। খাটটা আবার সোজা না করা পর্যন্ত এ দশা থেকে মুক্তি নেই রানার। পিঠে ওটাকে নিয়ে রানা সিধে হলে লাথি ছুড়ল রিংকন। হাঁটুর পেছনে লাথি খেয়ে উল্টে পড়ে গেল ও। আটকে থাকা হাতের সমস্ত মাংসপেশিতে মুহূর্তে আগুন ধরে গেল যেন, এবং বেদনায় অর্ধোন্মত্ত রানা বিছানাটা নিয়ে পেছনের রিংকনের ওপর দড়াম করে আছড়ে পড়ল। চিবুকের নিচে লোহার হেডপিসের বাড়ি খেল রিংকন, এবং খাটটা পিঠে নিয়ে শরীরের সমস্ত ওজন দিয়ে রানা আবার আঘাত হানল পেছনের প্রতিপক্ষের ওপর। কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে রিংকনের চোখ। বাতাসে খামচি মারছে ও অন্ধের মতন। হাতটা দুলিয়ে আঘাতের পর আঘাত করে চলল রানা।
ওয়েন ওর ওপর হামলে পড়ে মাথা ঘিরে আঘাত করতে শুরু করলেও রানা রিংকনকে খাটের বাড়ি মারা থামালো না। লোকটাকে বাগে যখন পেয়েছে, ওকে ঠেকানো গেলে বাকি দুজনকে সামলানো কঠিন হবে না। কালচে নীল রং ধারণ করেছে রিংকন, দুর্বলভাবে দুলছে তার দু হাত। রোহাস পাক খেয়ে দৌড়ে এসে পেছন থেকে বিছানাটা এক ঝটকায় সরিয়ে দিল। হাত ও হাঁটুর ওপর এবার থপাস করে পড়ল রিংকন। আহত অসুস্থ কুকুরের মতন কুই কুই শব্দ বেরোচ্ছে ওর গলা দিয়ে। রানার চোখে ঠিক ওপরটায় কেটে গিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। চোখে ঝাপসা দেখছে বলে খোলা হাতটা দিয়ে চারদিকে হাতড়াচ্ছে ও। ওয়েনের পেটে আঙুল দাবিয়ে দিল। তীক্ষ্ণ আত্মধ্বনি করে পালাতে চেষ্টা করলো ওয়েন, কিন্তু রানা খাটটার সামনে দোল খাইয়ে এনে ওর ওপর সজোরে আঘাত হানলো। রোহাস দাঁড়িয়ে থেকে খাটের স্প্রিং এর ফাঁক দিয়ে ওদের লক্ষ্য করছে, কিন্তু কাছে পৌঁছতে পারছে না সাহায্য করতে। বিছানাটা ও টেনে সরানোর চেষ্টা করায় রানা একটা বাহু দিয়ে আটকালো ওকে। ওয়েনের পেট থেকে এখনো খামচি ছাড়েনি রানা। লোকটা আর্তনাদ করে পা দাপাচ্ছে মাটিতে। রানার মুখে কিল মারতে চেষ্টা করছে সে, কিন্তু রানা তার ফলে মোচড় আরো বাড়ালো। মাথাটা বুকের কাছে নামিয়ে ইচ্ছে মতো পেট চিমটে চলেছে ও ওয়েনের। দৌড়ে বেরিয়ে গেল রোহাস, এবং স্প্যানিশে চেঁচাতে শুনল ওকে রানা। সহসা এক ঝটকা মেরে নিজেকে মুক্ত করলো ওয়েন। সবচেয়ে সাদা দেখাচ্ছে মুখের চেহারা ওর। অসার গা এলিয়ে পড়ে গেল ধূপ করে। আতঙ্কিত দৃষ্টি মেলে শুয়ে শুয়ে দেখছে রানাকে। হাসার চেষ্টা করে ব্যর্থ হলো রানা। ওয়েনকে এক লাথ ছেড়ে বিছানাটা ধীরে সুস্থে সিধে করে দিল। অপেক্ষাকৃত স্বাভাবিক ভঙ্গি পেয়েছে এখন ওর বাহু। এবার ত্রস্ত হাতে বিছানার সকেট থেকে লোহার স্ট্যান্ড ছাড়িয়ে উঠে দাঁড়ালো ও। লোহার স্ট্যান্ডে হাত বাঁধা থাকায় এখনো বেকায়দা অবস্থায় রয়েছে সে, তবুও আগের চাইতে এখন বরং ভালো। দরজার দিকে রওনা দিল ও। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল রিংকন, গলায় হাত তার। পাশ কাটানোর সময় ওকে লোহার পোস্টের একটা ঝাপটা মেরে গেল রানা। একপাশে উল্টে পড়ল রিংকন, হাতে মাথা ঢেকে। ঘর থেকে স্থলিত পায়ে বেরিয়ে এলো রানা। আঠার ওপর দিয়ে হাঁটছে মনে হচ্ছে ওর। প্যাসেজে পৌঁছে হাঁটার গতি ধীর হয়ে এলো। এবার হঠাৎ ভারসাম্য হারিয়ে হাঁটু ভেঙে পড়ে গেল। মাথাটা অস্বাভাবিক ফাঁকা ফাঁকা ঠেকছে। বেদম ব্যথা শুরু হয়েছে বুকে। হামাগুড়ি ভঙ্গিতে কিছুক্ষণ বসে রইল রানা। শুয়ে পড়তে মন চাইছে বিষম, কিন্তু উপায় নেই যে। দেয়ালে একটা হাত রেখে উঠে দাঁড়ালো আবার। রক্তের লম্বা একটা দাগ ফেললো ও নোংরা হলদেটে কাগজে। পড়বে না, জানান দিল ওর মন, এবং হুড়মুড় করে আবারও পড়ে গেল রানা। নিচ থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বরের চেঁচামেচি, এবং ঘরে ফিরে যেতে চেষ্টা করলো রানা। দ্রুত সিঁড়ি টপকে উঠে আসছে কারা যেন শুনতে পেল। হাতটা ছাড়াতে আরেকবার চেষ্টা করলো রানা, কিন্তু ওটা যেন ঝালাই করে আটকে দেয়া হয়েছে পোস্টার সঙ্গে। রানা কোনো মতে উঠে দাঁড়াতে দুজন উত্তেজিত কিউবান ধেয়ে এলো ওর উদ্দেশ্যে। গাদাগাদি করে ভূপাতিত হলো ওরা তিনজনে। কিউবানদের একজন ওর টুটি টিপে ধরেছে এবং আরেকজন পা মুচড়ে তুলে দিয়েছে শূন্যে। রানা টের পেল এটে ওঠা যাবে না এদের সঙ্গে, বেশি জোরে না। রোহাসের গর্জন কানে এলো রানার। তারপর কে যেন ওর মাথায় বাড়ি মারতে মুখ থুবড়ে পড়ে গেল। আধার ওকে গ্রাস করার আগ মুহূর্তে একটা মুখের ছায়া পেল ওর ডান হাত। দুর্বল পাঁচটা কষার সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলোটা চুরমার হয়ে গেল চোখের সামনে। কাঁচা পাকা একজোড়া ভুরু ভেসে উঠল কল্পনায়, এবং পরক্ষণে চারদিক ঢাকা পড়ে গেল দম বন্ধ কালিগোলা অন্ধকারে। উজ্জ্বল কুয়াশা ফুঁড়ে উদয় হলো একটা ছায়ামূর্তি। ওটা কোনো দেবদূত কিনা চেয়ে থেকে বুঝতে চেষ্টা করলো রানা। না, তা নয়। ছায়ামূর্তিটা ব্লন্ডির। ওর ওপর ঝুঁকে পড়ে কি সব যেন বলছে সে, কিন্তু শুনতে পাচ্ছে না রানা।
বিড়বিড় করে আওড়ালো, হাই বেবি। কামরাটা এখন আকৃতি পাচ্ছে ওর চোখে এবং মিশে যেতে শুরু করেছে উজ্জ্বল কুয়াশা। ব্লন্ডির পেছনে ছাগল মুখো এক বাটুক দাঁড়িয়ে, তার ক্ষীণ কণ্ঠস্বর যেন বহু দূর থেকে ভেসে এলো। ওর আর ভয় নেই, ওকে ওখানে শুইয়ে রাখো, আমি তো আছি, দরকার পড়লেই চলে আসবো। পানি বলে ঘুমিয়ে পড়ল রানা। ঘুম আবার ভাঙতে অনেকটা সুস্থ বোধ করলো ও। বন্ধ হয়েছে মাথার ভেতরের হাতুড়ির বাড়ি এবং ঘরটা এখন স্থির রয়েছে। কাছেই চেয়ার পেতে বসে ব্লন্ডি। ভারী চোখের পাতা দেখে মনে হচ্ছে ঘুম চাই ওর। আল্লাহর ওয়াস্তে, বলল রানা, কিন্তু ব্লন্ডি চট করে উঠে পড়ে সিটটা ঠিকঠাক করে দিল। কথা বলো না, বলল ও। কিচ্ছু হয়নি তোমার, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। চোখ বুজে ভাবতে চেষ্টা করলো রানা, পারল না। বিছানাটা আরামদায়ক এবং মাথার ব্যথাটাও দূর হয়েছে। চোখ খুলল আবারও। খানিকটা পানি এনে দিল ব্লন্ডি। আরো শক্ত কিছু দিতে পারো না, বলল রানা। তুমি অসুস্থ, চালবাজ, কাজেই যা দেয়া হয়েছে লক্ষ্মী ছেলের মতন খেয়ে নাও। একটু পরে বলল রানা, আমি এখন কোথায়? হোয়াইট স্ট্রিটে, আমার রুমে। কিভাবে এখানে এলাম কোনো ভনিতা না করে বলবে প্লিজ? অনেক রাত হয়েছে, বলল ব্লন্ডি, এখন ঘুমাও, কাল শোনো। দু কনুইয়ের উপর উঠে বসলো রানা। মুখ কুঁচকে গেছিল আপনা থেকেই, কিন্তু কোনো ব্যথা অনুভব করলো না। দুর্বলতা বোধ করছে, এই যা। অনেক ঘুমিয়েছি, এখনই বলো। একটা দীর্ঘশ্বাস মোচন করলো ব্লন্ডি। দুঃসাহসী লোকদের নিয়ে এই এক জ্বালা, এদের ধৈর্য বলতে কিচ্ছু থাকে না। রানা চুপ করে রইল, চিত হয়ে শুয়ে অপেক্ষা করছে। কপাল কুঁচকে তাকালো ব্লন্ডি। টেলর তোমার ওপর ক্ষেপে বোম হয়েছিল, কি করেছিলে? ওর দিকে চেয়ে তারপর বলল রানা, ভুলে গেছি। নাক টানলো ব্লন্ডি। ও জানায় আর্চার তোমাকে অজ্ঞান করে ওয়াটার ফ্রন্টে ধরে নিয়ে গেছে। তোমার কি দশা করলো ওখানে জানতে চাই আমি। মাথা ঠান্ডা হলে অস্থির হয়ে ওঠে টেলর। ওর ধারণা হয় তোমার দিকে খেয়াল না দিলে গার্ডনারকে অপমান করা হবে। আমার বেশি কিছু বলতে হয়নি, নিজেই গেছে তোমার খোঁজে। তোমাকে নিয়ে ফেরত এসেছে ও। দেখে মনে হচ্ছিল ট্রাক চাপা পড়েছিলে। আমাকে বলল ডাক্তার ডেকে তোমার দেখাশোনা করতে। গল্পটা বিশ্বাস করলো না রানা। এই পিচ্চি লোকটা আমাকে নিয়ে এলো রোহাসের নাকের ডগা দিয়ে, রোহাস বাধা দিল না? হাই তুললো ব্লন্ডি। ও ওখানে ছিল না, সবাই ওরা তখন হোটেলে। ও, বলল রানা। নিথর শুয়ে ভাবছে ও। এবার বলল, আজ কত তারিখ? জানা হলে বলল, মে মাস চলছে এখনো, সায় দিল ব্লন্ডি। 4 দিন হলো রিটার কাছ থেকে দূরে রয়েছে রানা। কষ্ট করে হিসেবটা বের করলো ও। অবশ্য মনে হচ্ছে আরো অনেক বেশি দিন। আমার খোঁজ করেনি রোহাস, বলল এবার। হাই তুলল আবার ব্লন্ডি। করেনি আবার, কিন্তু টেলরকে বা আমাকে এখন পর্যন্ত সন্দেহ করেনি। তবে করবে, কিছুই ওর অজানা থাকে না। নড়ে উঠল রানা, মাথায় আঙুল বুলিয়ে নিল। খুলিতে কেমন নরম নরম ঠেকালো। আমাকে আশ্রয় দিয়েছো জানলে তোমাকে আর পছন্দ করবে না। শ্রাগ করলো ব্লন্ডি। ঠিক বলেছ, তবে হাই তুললো আবারও। খাটটা যথেষ্ট বড়, আমি শুলে অস্বস্তি বোধ করবে না তো? আপত্তি থাকলে বলে ফেলো। মৃদু হাসলো রানা। চলে এসো। মুচকি হেসে ঘর থেকে চলে গেল ব্লন্ডি। একটু পরে একটা গোলাপি উলের ড্রেসিং গাউন পরে ফিরে এলো। বিছানার কিনারে বসে চপ্পল খুলে উঠে এলো রানার পাশে। সোনালি মাথাটা তুলে দিল বালিশে। হাই তুলে চোখ পিটপিট করলো ও। খুব ক্লান্তি লাগছে, বলল। ওর সেবা শুশ্রূষা করে ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটা, বুঝে কৃতজ্ঞতায় ছেয়ে গেল রানার অন্তর। ঘুমোও তুমি, শান্ত সুরে বলল রানা। বলো তো গান গেয়ে শোনাতে পারি। পাগল, ঘুম জড়ানো কণ্ঠে উচ্চারণ করে নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ল ব্লন্ডি। আধারে পড়ে থাকলো রানা।
ব্লন্ডির ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছে, ভাবতে চাইছে নানা কথা। এখনো মনের ধোঁয়াশা কাটছে না ওর। অসংখ্য প্রশ্ন ভিড় জমাচ্ছে মাথায়। খানিক পরে ও নিজেও কখন ঘুমে তলিয়ে গেল। দিনের আলো মুখে পড়তে ঘুম ভেঙে গেল ওর। চোখ খুলে কামরার চারদিকে দৃষ্টি বুলিয়ে নিল ও। টের পেল মাথা পরিষ্কার এবং শরীরের বেদনার অনুভূতি নেই। বিছানায় নড়াচড়ার সময় শরীর একটু আড়ষ্ট ঠেকলেও বেশ সুস্থ বোধ করলো ও। আস্তে ধীরে বিছানায় উঠে বসে ওর দিকে মিটমিট করে চাইলো ব্লন্ডি। এই, কেমন আছো? দাঁত বেরিয়ে পড়ল রানার। হাসিটা বাঁকা হলেও চোখ ঠিকই স্পর্শ করলো। তুমি আমার জন্য অনেক করেছো, বলল ও। কিন্তু কেন বেবি? কাঠ হলো ব্লন্ডি। জেনে লাভ, বলল। প্রথমবারই কি বলিনি তোমাকে ভালো লেগেছে আমার? চোখ বন্ধ করলো ও। কি ভাবছো? বিজড়িত কণ্ঠে বলল রানা। আলতো একটা হাত রানার গালে রাখলো ব্লন্ডি। ভাবছিলাম অনেক দেরি করে তোমার সঙ্গে আমার দেখাটা হলো। ওর হাতটা ধরলো রানা। বেটার লেট দ্যান নেভার, ভারিক্কি চালে বলল। হঠাৎ হেসে উঠলেও চোখ দুটো গম্ভীর দেখালো ব্লন্ডির। যাই, নাস্তার ব্যবস্থা করি। আর হ্যাঁ, বাথরুমে রেজার পাবে। রানার দাড়ি কামানো হতে হতে টেবিলে নাস্তা লেগে গেল। খাবার দেখে প্রশংসা ধরে না রানার কণ্ঠে। এসে বসেছে চেয়ারে। কাবার্ডে আবিষ্কৃত ড্রেসিং গাউনটা নিশ্চয়ই টেলরের হবে। রানার গোড়ালি পর্যন্ত ঝুল হয়েছে ওটার, এবং কাঁধের কাছে চিমটাচ্ছে। বীভৎস লাগছে তোমাকে, খিলখিল হাসলো ব্লন্ডি। রানা নাস্তার এমনই সদ্ব্যবহার করলো যে ব্লন্ডিকে বাধ্য হয়ে আবার যেতে হলো আরো গোটা তিনেক ডিম ভাজতে। খুব জলদি সেরে উঠছো তুমি, বলল ব্লন্ডি। মাথা ঝাঁকালো রানা। তারপর ফস করে বলে বসলো, আচ্ছা বেবি, টেলরের সাথে কি তোমার বিশেষ কোনো সম্পর্ক আছে? আরেক কাপ কফি ঢাললো ব্লন্ডি ওর কাপে। ওর সাথে কয়েক বছর ধরে আছি। আমার প্রতি সদয় ও, এবং আমার ধারণা হি ইজ ক্রেজি অ্যাবাউট মি। কাঁধ ঝাঁকালো ও। জানোই তো কেমন হয় এ ধরনের সম্পর্ক। ওর চাইতে ভালো আর কাউকে খুঁজে পাইনি যখন, ওকে সুখী করার একটা দায়িত্ব তো বোধ করি। মাথা নেড়ে চেয়ারে পিঠ ঠেকিয়ে বসলো রানা। উইনালদার সাথে তোমার সম্পর্ক কেমন? আড়ষ্ট হয়ে গেল ব্লন্ডির মুখের চেহারা। চোখ থেকে মুছে গেছে হাসি খুশি ভাবটা। বাঘে ছুলে 18 ঘা, আর গোয়েন্দা ছুলে 36 ঘা, তেতো কণ্ঠে বলল ও। শটান দাঁড়িয়ে পড়েছে। ঠোলাদের সাথে এত কথা বলি না আমি। ও, জানো তাহলে? প্লেটগুলো একত্র করছে ব্লন্ডি। কে না জানে? টেলর, নিশ্চয়ই। কিন্তু টেলর আমাকে বাঁচিয়েছে, সেটা গার্ডনারের প্রতি ঋণ সুঝতে। প্লেটগুলো নিয়ে চলে গেল ব্লন্ডি। বসে বসে সাত পাঁচ ভাবতে লাগলো রানা। ব্লন্ডি ফিরে এলে বলল ও, একটু সহযোগিতা করলে কি হয় বেবি? দুজনেরই হয়তো তাতে উপকার হতে পারে। টেবিলের উপর দিয়ে নুয়ে পড়ল ব্লন্ডি। মুখের চেহারা ওর কঠিন ও সন্দেহপূর্ণ। ওই লাইনে আমার কাছ থেকে কিছু জানতে পারবে না তুমি, বলল ও। কাজেই ভুলে যাও। বেশ, বলল রানা। তবে সবই ভোলা যাক। ব্লন্ডি বাথরুমে ঢুকতে একটু পরে টেলর এলো। কঠোর দৃষ্টিতে রানাকে মাপছে সে, ঠায় দাঁড়িয়ে থেকে। রানা বলল, ধন্যবাদ দোস্ত, তুমি আমাকে মস্ত বিপদ থেকে বাঁচিয়েছো। এক চুল নড়ল না টেলর। শরীর সেরে গেছে যখন কেটে পড়ো। এই ছোট্ট শহরে তোমার আর রোহাস দুজনের জায়গা হবে না। ঠিক বলেছ, বিজ্ঞের মতন সম্মতি দিল রানা। গার্ডনারের সঙ্গে চুক্তিটা কি তোমার, পুলিশম্যান? প্রশ্ন করলো টেলর। কি ফোন দিয়ে এঁটেছো দুজনে? গার্ডনার রোহাসকে তাবা করতে চায়। আমি ওর হয়ে পিস্তল চালাচ্ছি। গার্ডনার যেমনটা বলে দিয়েছে আর কি। ঘরের ভেতর আরেকটু ঢুকে এলো টেলর। জলদি ভাগো শহর ছেড়ে, বলল। রোহাস যদি জানতে পারে তোমাকে আমি ঠাঁই দিয়েছি, কি হবে খোদা মালুম। তীক্ষ্ণ চোখে টেলরকে লক্ষ্য করছে রানা।
রোহাসের সঙ্গে মোকাবেলা শুরু হতে যাচ্ছে আমার। তোমার উচিত হবে হারু পার্টি ছেড়ে জিতু পার্টিতে চলে আসা। হুঁ, তাই তো আছি। পালাও তুমি। চাও তো ব্যবস্থা করে দিই। গম্ভীর ও শান্ত দেখাচ্ছে টেলরকে। তোমার যেমন ইচ্ছে, বলল ও। সামান্য দ্বিধার পরে পকেট থেকে একটা 38 স্পেশাল বের করে টেবিলে রাখলো টেলর। নিরাপদে যাতে শহর ছাড়তে পারো। গার্ডনার অনেক করেছে আমার জন্যে। আজ রাতের মধ্যে যদি চলে না যাও তাহলে আমাকে দেখা মাত্র গুলি করো। বুঝতে পেরেছো? বেরিয়ে গেল ও, দরজাটা আলগোছা লাগিয়ে। পিস্তলটা তুলে নিয়ে ঢিল করে ধরে রইল রানা। চিন্তার ভাঁজ ওর কপালে। বাথরুম থেকে বেরিয়েছে ব্লন্ডি। পিস্তলটা লক্ষ্য করে বলল, টেলর এসেছিল? আনমনে মাথা ঝাঁকালো রানা। ফ্রেন্ডলি। তোমার মতনই। খোদ করে উঠল ব্লন্ডি। তৈরি? গাড়ি বের করছি। যেখানে বলবে ড্রপ করে দেব। বেশ, বলল রানা। চিন্তামগ্ন ও। এবার মহিলার দিকে চাইলো। রোহাস শিগগিরই বানের পানিতে ভেসে যাচ্ছে। এখন নিশ্চয়ই কথা বলতে চাইবে তুমি? অবজ্ঞায় বাঁকা হয়ে গেছে ব্লন্ডির মুখের কোণ। উন্মাদ, বলল। তোমার কাপড় চোপড় কাবার্ডে পাবে। ওগুলো পরে হোটেলে চলে যাও। দরজার কাছে হেঁটে গেল ও। আমি গাড়িটা নিয়ে আসছি। চটজলদি তৈরি হয়ে নিল রানা। কাপড়গুলো দেখে ওর মনে হলো যেন সড়ক দুর্ঘটনায় কখনো বিধ্বস্ত হয়েছিল ওগুলো। তোয়াক্কা করলো না রানা। কাপড় পরে দরজা দিয়ে বেরিয়ে প্যাসেজে পা রাখলো ও। নিচে ব্লন্ডির সঙ্গে দেখা করার ইচ্ছে ওর। সিঁড়ির গোড়ায় স্লথ পায়ে হেঁটে এলো ও। যথেষ্ট শক্তি ক্ষয় হয়ে গেছে এ কদিনে, উপলব্ধি করলো রানা। নড়াচড়া করতে কষ্ট হলেও থামাথামির ধার ধারলো না। কিন্তু থামতে হলো ঠিকই সিঁড়ির মাথায় পৌঁছে। নিচে ল্যান্ডিং এ পড়ে আছে ব্লন্ডি। কাঠপুতুলের মতন দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে রইল রানা। তারপর হিপ পকেট থেকে অস্ত্রটা টেনে নিয়ে সন্তর্পণে নেমে এলো নিচে। কোথাও কেউ নেই। কাছে আসতে একটা ছুরি আমূলবিদ্ধ ব্লন্ডির পিঠে দেখতে পেল। রানা থমকে বসে পড়ে উল্টে দিল ব্লন্ডিকে। মাথাটা পিছনে এলিয়ে পড়লেও শ্বাস চলছে তখনও ওর। ওকে উপরে বয়ে নিয়ে আসতে প্রাণান্ত পরিশ্রম করতে হলো রানার। যথেষ্ট ভারী ব্লন্ডি এবং ওকে উপুড় করে বিছানায় শোয়ানোর পর রানা আবিষ্কার করলো ওর সর্বাঙ্গে কাঁপুনি উঠে গেছে। টেলিফোনের রিসিভারটা এবার ছিনিয়ে নিল রানা। অ্যাড্রেস প্যাডে পাওয়া গেল টেলরের নাম্বার। ডায়াল করলো ও, ব্লন্ডির ওপর চোখ রেখে। ফিউনারাল পার্লার। ভেসে এলো টেলরের রসকসহীন কণ্ঠস্বর। শিগগির চলে এসো, বলল রানা। ওরা ব্লন্ডিকে ছুরি মেরেছে। রিসিভার নামিয়ে রেখে বিছানার কাছে চলে এলো ও। চোখ মেলে চাইল ব্লন্ডি। রানাকে দেখে একটা হাত বাড়িয়ে দিল ওর উদ্দেশ্যে। গোয়েন্দাকে সাহায্য করেছি, মরলেও দুঃখ নেই, ক্ষীণ সুরে বলল। ছোরাটা বের করার সাহস হলো না রানার। তুমি মন শক্ত করো, প্রবোধ দিল ও। টেলর এক্ষুনি এসে পড়বে। শরীর মোচড় খেল ব্লন্ডির। আর সময় নেই, বলল। তারপর কান্নায় বিকৃত হয়ে গেল ওর মুখ। রোহাস? প্রশ্ন করল রানা। ব্লন্ডির মুখে কথা নেই। প্লিজ আমাকে একটা সূত্র দাও, বলল রানা আকুল স্বরে। ওকে এভাবে পার পেতে দিও না। ওর পোষা কিউবান, দাঁতে দাঁত চেপে বলল ব্লন্ডি। মুখের চেহারা রক্তশূন্য হয়ে যাচ্ছে ওর, লক্ষ্য করল রানা। তরবর করে বলল, উইনালডার কাছে তোমার ছবি কেন? ও কে হয় তোমার? ফিসফিসে অস্পষ্ট সুরে আওড়ালো ব্লন্ডি। আমার স্বামী। খুব দ্রুত চলে যাচ্ছে সে। পিঠ থেকে ছুরিটা টেনে বের করে আনলো রানা। চোখ বুজে আর্তধ্বনি করে উঠল ব্লন্ডি। তারপর বলল, বাঁচালে, এই বরং ভালো। আমি এর বদলা নেব, বলল রানা দৃঢ় কণ্ঠে। রোহাসকে এর প্রতিফল পেতে হবে। পারলে শোধ নিও, বিড়বিড় করছে ব্লন্ডি। যদিও আমার তাতে কোনো লাভ নেই।
রানার মনে পড়ল ওয়াল কাবার্ডে স্কচ দেখেছিল। গেলাসে 2 আঙুল পরিমাণ ঢেলে খাইয়ে দিল ব্লন্ডিকে। হাঁ করে এখন শ্বাস নিচ্ছে ব্লন্ডি। আমাকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখো, আমি সব বলে যেতে চাই, বলল তিক্ত কণ্ঠে। ওর হাত ধরল রানা। সোজা সাপটা বলো, উইনালডা কি রোহাসের সঙ্গে জড়িত? ইতস্তত করল ব্লন্ডি, তারপর মাথাটা একটু কাত করলো। হ্যাঁ, জড়িত, ক্ষীণ স্বরে বলল। ও একজন বাজে লোক, এবং আমি কোনোভাবেই ওর কাছে ঋণী নই। ওর অ্যাঙ্গেলটা কি? অবৈধ লোকদের দিয়ে ড্রাগস বিক্রি করায়। চোখ বুজলো ও, তারপর বলল, আর কোনো প্রশ্ন নয় কেমন? ভয় করছে আমার। একটা অসহায় বোধ গ্রাস করলো রানাকে। মোম কাগজের মতন রং ধারণ করেছে এখন ব্লন্ডির গায়ের চামড়া। ঠোঁটের লাল বুদবুদটা প্রাণের একমাত্র লক্ষণ। সিঁড়ি বেয়ে দুধদার উঠে আসছে কেউ। দরজার কাছে দৌড়ে গেল রানা। টেলর ঘরে ঢুকলো। চকচকে ওর মুখের চেহারা। রানাকে ঠেলে একপাশে সরিয়ে বিছানার কাছে দৌড়ে গেল। অনেক দেরি করে ফেলেছে ও। টেলরের ঘরে প্রবেশের মুহূর্ত মাত্র আগে মারা গেছে ব্লন্ডি। কামরা থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিল রানা। প্যাসেজ ধরে দ্রুত পা চালাচ্ছে। এ সময় একটা অনুচ্চ কান্নার শব্দ ভেসে এলো দরজার ওপাশ থেকে। রানাকে দেখতে পেয়ে ডেস্ক ঘুরে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো প্যারাডাইস হোটেলের ম্যানেজার। এই যে সাহেব, কোন চুলোয় ছিলেন এতদিন? রাগে কাঁপছে লোকটার গলার স্বর। হোটেলটাকে আপনি পেয়েছেনটা কি, হ্যাঁ? কেন, কি হয়েছে? লোকটার পাশ কাটালো রানা। দৌড়ে ওকে ধরে ফেললো ম্যানেজার। মিস্টার মরিস, আমার কথা শুনুন। আপনি এখানে যা খুশি তাই করতে পারেন না। দাঁড়িয়ে পড়ল রানা। এত চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? আমার লোকেরা দোতলায় যেতে পারছে না। ডাকাতের মতো একটা লোক বসে আছে ওখানে, কাউকে যেতে দিচ্ছে না। পুলিশের ভয় দেখাতে বলে কিনা আপনি তাকে বসিয়ে রেখে গেছেন। এর মানেটা কি, অ্যাঁ? আমার বিল রেডি করুন, বলল রানা। চলে যাচ্ছি। চৌকিতে ওপরে উঠে এলো ও। ম্যানেজারের প্রতিবাদ গায়ে না মেখে। রুমের কাছে পৌঁছে টাইসনের টিকটিকেরও দেখা পেল না রানা। এক লাথিতে দরজা খুলে ঢুকলো ভেতরে। বিছানায় বসে রিটা, এবং ওর কাঁচ ঘেঁষে টাইসন তাস খেলছে। সাদা শার্ট ও হ্যাট পরনে টাইসনের। মোটা পিঠ বেয়ে ওর দরদর ধারায় ঘাম গড়াচ্ছে। কাঠ হয়ে গেছে রানা। কি হচ্ছে কি এখানে? হাতের তাস ছুঁড়ে ফেলে দিল রিটা। কোথায় ছিলে তুমি এতদিন? পাল্টা বলল। কি হয়েছিল তোমার? রানা দরজাটা টেনে দিয়ে এগিয়ে এলো। সে অনেক কথা বলবো। এবার টাইসনের দিকে ফিরে বলল, তুমি কি উদম হওয়ার শো করছো নাকি? আমার নাইটির জন্যে খেলছিল ও, বলল রিটা। কিন্তু অত সোজা? ট্রাউজারে থাবা মারল টাইসন। ভাগ্যিস এসে পড়েছো তুমি, বলল উত্তেজিত সুরে। এই মেয়ে একটা জঘন্য তাসুরে। হাসার মুড নেই এখন রানার। জলদি বাইরে গিয়ে একটা গাড়ির ব্যবস্থা করো গে, যাও, বলল ও। 15 মিনিটের মধ্যে যেন হোটেলের পিছনে পাই ওটাকে। রীতিমতো কসরত করছে টাইসন কাপড় পরতে। তাড়া খাচ্ছ বুঝি? বাজে কথা ছাড়ো, রানার কণ্ঠে চাবুক। ব্যাপারটা জরুরি। কোট পরতে পরতে বেরিয়ে গেল টাইসন। কি মনে হয় তোমার, উঠতে পারবে? রিটাকে উদ্দেশ্য করে বলল রানা। সিটটা ছুঁড়ে ফেলে মেঝেতে দোল খাইয়ে পা নামিয়ে আনলো রিটা। টাইসনের চাপাচাপিতে এতদিন খামোখা বিছানায় বসে থাকতে হয়েছে, বলল ও। ঘটনাটা কি? রানার নতুন একটা স্যুট বাছাই করে পাল্টে নিল। হাঁ করে দেখছো কি? ধমকে উঠল ও। রেডি হয়ে নাও, আমরা এখনই এ হোটেল ছাড়ছি। তৈরি হতে শুরু করে দিল রিটা। কি গো, কোথায় ছিলে এ কদিন? আমাকে বলবে না? দুটো গ্রিপে ড্রয়ারগুলো খালি করতে ব্যস্ত রানা। একদল গুন্ডা আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিল। ওদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। কোথায় যাচ্ছি আমরা?
সোজা জবাব দিল রানা। নেলসনের ওখানে। মাথা নাড়ল রিটা। আমি যাব না, বলল। গ্রিপ দুটো স্ট্র্যাপ করা হলে সিধে হলো রানা। তড়িত দু কদমে যুবতীর কাছে এসে তার কবজিতে একটা হাত রাখল। যা বলছি করো। নেলসনের ওখানে না, কঠোর কণ্ঠে বলল রিটা। ভদ্রলোকের এক কথা, কোনো বায়নাক্কা সহ্য করব না আমি। হয় আপোষে যাবে, নয়তো তুলে নিয়ে যাব। ফোনের কাছে গিয়ে বিল পাঠাতে বলল রানা। লোক আসার ফাঁকে ঘরে পায়চারি করতে লাগলো ও, অস্থির চিত্তে। বিছানায় বসে চোখে অস্বস্তি নিয়ে লক্ষ্য করছে ওকে রিটা। কি করতে চাইছো তুমি? ঝট করে মুখ তুলে চাইল রানা। অনেক কিছু, বলল। শুরু করেছে রোহাস। ব্যাপারটার শেষ করব আমি। শয়তানটার ঘাঁটি বিনাশ না করা পর্যন্ত আমার শান্তি নেই। বেয়ারা বিল আনতে মিটিয়ে দিল রানা। তারপর এক হাতে গ্রিপ দুটো ও অপর হাতে রিটার কনুই চেপে ধরল। চলো, বলল ও, এবং দুজনে একসঙ্গে নেমে এলো নিচে। প্রকাণ্ড এক গাড়ির হুইলের পেছনে বসে আছে টাইসন। খানিকটা হতবুদ্ধি দেখাচ্ছে ওকে, কিন্তু কোনো প্রশ্ন করল না। রিটার পাশে উঠে বসলো রানা। নেলসনের জয়েন্টে জলদি, বলল। সিটে ঘুরে গেছে টাইসন। নেলসন, বলে উঠল। কেন? নেলসন কেন? সামনে ঝুঁকে এসেছে রানা। নেলসন, পুনরাবৃত্তি করল। দৃষ্টি নিবদ্ধ রেখেছে টাইসনের মুখের ওপর। পছন্দ না হলে বেরিয়ে যেতে পারো, আমি নিজেই ড্রাইভ করব। রানার দিক থেকে রিটার দিকে স্থানান্তরিত হলো টাইসনের বিস্ফারিত দৃষ্টি। আরে চালাও ব্রেভহার্ট, এর হুকুম অমান্য করার জো নেই। যা বলছে করিয়ে ছাড়ছে। ঠিক হ্যায়, বলে ইঞ্জিন স্টার্ট দিল টাইসন। এক কিনারে গোমরা মুখে বসে রিটা। টাইসনের চওড়া কাঁধের ওপর দিয়ে সামনের রাস্তায় চোখ রানার। গোটা রাস্তা নীরবে অতিক্রম করলো ওরা। বাঁক ঘুরে অর্ধবৃত্তাকার ছোট ড্রাইভটায় পড়তে রিটা বলল, আমরা ভেতরে যেতে চাই না। রানা শুনবে না, নিজেও আপত্তি তুলল ও। দরজাটা ঘটাং করে খুলে বেরিয়ে পড়েছে রানা। এসো তোমরা, বলল অধৈর্য সুরে। 11:30 বেজে গেছে। খা খা করছে ক্যাসিনোর লবিটা। মেইন হলে এক কিউবানকে উদ্দেশ্যবিহীনভাবে মেঝেতে ইলেকট্রিক ক্লিনার চালাতে দেখল ওরা। ওদেরকে নিজের দিকে আসতে দেখে চোয়াল ঝুলে পড়ল লোকটার। রিটার ওপর সেটে গেছে দৃষ্টি ওর। জবাবে ভ্রু কুঁচকে চাইল যুবতী। নেলসন আছে? রানা জবাব চাইল। ক্লিনারটা থাম সুইচে চাপ দিয়ে সযত্নে শুয়ে রাখলো ওটাকে কিউবান। দেখি, বলল। মাথার ঝাঁকিতে না সূচক ইঙ্গিত দিল রানা। তুমি থাকো, সংক্ষেপে বলল। হল পার হয়ে নেলসনের অফিসের উদ্দেশ্যে এগোলো ও। হ্যালো, দুর্বল কণ্ঠে বলে উঠলেও জায়গা ছেড়ে নড়ল না কিউবানটা। মন্থর পদক্ষেপে ওকে অনুসরণ করল রিটা ও টাইসন। অফিসের দরজা ঠেলে খুলে দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে চোখ রাখল রানা ভেতরে। ডেস্কে বসেছিল নেলসন। গ্রিনব্যাকের বড়সড় একটা স্তূপ গুনতে ব্যস্ত। কালো হয়ে গেল ওর মুখের চেহারা রানাকে দেখে, এবং গ্রিন ব্যাগগুলো এক ঝাপটায় চালান হয়ে গেল একটা দেরাজে। হেঁটে ঢুকে পড়ল রানা। ডাকাতি করতে আসিনি, বলল কাঠখোট্টা সুরে। এসেছি যুদ্ধের শলা করতে। ঘাড় ফিরিয়ে বাইরে দাঁড়ানো সঙ্গীদের উদ্দেশ্যে বলল ও। এসো, আর দরজাটা ভেজিয়ে দিও। ডেস্কের পেছনে স্থির বসে রয়েছে নেলসন। রিটা ভেতরে আসতে দু হাতের আঙুলে নেড়েচেড়ে ঘাট থেকে ঢিল করলো কলারটা। রিটা একবারও ফিরে চাইল না ওর দিকে। কামরার দূর প্রান্তে হেঁটে গিয়ে একটা চেয়ারে বসলো ও। দরজা ভেজিয়ে দিয়ে ওটার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো টাইসন। সেও চাইছে না নেলসনের দিকে। উত্তেজনা দানা বাঁধল ঘরের ভেতর। সন্ধ্যের দিকে বাংলোয় ফিরল রানা। বারান্দায় সিঁড়িতে বসেছিল টাইসন। কাঠের একটা টুকরো দিয়ে মেটে পথটায় আঁকিবুকি কাটছে। একটু আগে ভাড়াটে গাড়িটা ফিরিয়ে দিয়ে এসেছে টাইসন রানার কথা মতো।
ফালতু পয়সা না গুনে রিটার গাড়িটা ব্যবহার করবে ওরা ঠিক হয়েছে। রানা ওর পাশ কাটানোর সময় ফোড়ন কাটলো। ওহে জয়নুল আবেদিন, যখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। ওসব শিল্পকর্ম পরে। মুখ খুলেছিল টাইসন, কিন্তু জবাব দেওয়ার আগেই বাংলোয় প্রবেশ করেছে রানা। সোজা রিটার রুমে চলে গেল ও। বাংলোটা রিটার,